নমস্কার। প্রত্যেক দিনের মতো আজকে আমরা যে ওয়ার্কশপটি চালাচ্ছিলাম তার টেক্সট অ্যান্ড মিউজিক ডিজিটাইজেশন, তার শেষ সপ্তম অর্থাৎ শেষ দিনে এসে উপস্থিত হয়েছি। তো সপ্তম দিনের শুরুতেই আমাদের যেটা মানে যাকে আমরা সঙ্গে পেয়েছি তার কাছে যাবার আগে আজকের অনুষ্ঠানের শুরু আমি আমাদের কলেজের অধ্যক্ষ রোজকার মতো স্যারের কাছে যাব, দুটো একটা কথা শুনে নিয়েই আমরা আজকের যা আমাদের অনুষ্ঠানের অতিথি ডক্টর পার্থপ্রতিম দাস প্রথম সেশনের যিনি অতিথি তার কাছে শুনবো। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ দেবজ্যোতি। আলাদা করে ফর্মাল ইনগুরেশনের ব্যাপারটা তো আমাদের মিটেই গেছে অনেক আগে, তবুও অধ্যক্ষ হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে অতিথিকে স্বাগত জানানো, সম্ভাষণ জানানো। ডক্টর পার্থপ্রতিম দাস একজন গুণী শিক্ষক আমাদের মধ্যে আমরা পেয়েছি। আইআইটিতে রয়েছেন, ভারত সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্টে তিনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবেই কাজ করছেন। আমরা অনুষ্ঠান শুরুর আগে যেটুকু বিষয়ে পেলাম, এমন একজন মানুষকে আমাদের মধ্যে আজকে পেয়েছি। আরো অনেক গুণী মানুষ আমাদের মধ্যে এসেছেন বিগত কয়েকদিনে, আজকে স্যারও এসেছেন আমাদের মধ্যে। তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি, স্যারকে সেটা জানাই। আর আমাদের যারা অগণিত ফলোয়ার, যারা রেজিস্টার্ড এবং যারা একেবারে রেজিস্টার্ড নয়, হয়তো স্ট্রিমিংটায় তারা কোনো রকম ভাবে সেটাকে শেয়ার করছেন বা করছো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাদের জন্য বলি যে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো। শেষের দিন মানসিকভাবে হয়তো একটা রিল্যাক্সেশনের জায়গা তৈরি হয়, এবং সত্যি এই অনুষ্ঠান শুরুর আগে আমাদের মনে বিভিন্ন রকমের ভয়, আশঙ্কা, যেটা খুব স্বাভাবিক, সেটা ছিল যে কতদূর পর্যন্ত এরকম একটা ওয়েব মিডিয়ামে এই জাতীয় একটা কাজ আমরা সফলভাবে করতে পারবো। কিন্তু বোধহয় সুদীপ্ত আর দেবজ্যোতির যে একটা হার না মানা মনোভাব এবং একটা অকুতোভয় অ্যাপ্রোচ ছিল আর কি, যে না স্যার করা যাবে। তো অ্যাকচুয়ালি ওদের কাঁধে ভর রেখেই আমি অনুষ্ঠানটায় সম্মতি প্রদান করেছিলাম, এবং আমি দেখছি যে আমি ভুল তো করিনি, বরং হয়তো 100% সঠিক সিদ্ধান্ত ছিল সেটা আমাদের। এবং কালকেও আমি একবার উল্লেখ করেছি যে কালকে অগ্নিশ্বর এসেছিলেন আমাদের মধ্যে, যে বহু ফিডব্যাক আমি এমন ভাবে পাচ্ছি এমন এমন লোকের কাছ থেকে, যাদেরকে আমি কিন্তু সরাসরি ভাবে এই অনুষ্ঠানের কথা বলার কোনো সুযোগ আমার ঘটে ওঠেনি, কিন্তু তারাও দেখলাম এই অনুষ্ঠানের আঁচ পেয়েছেন এবং তারা আমাকে জানিয়েছেন এবং তাদের ভালো লাগার যে ব্যাপারটা সেটা জানিয়েছেন। স্যারের বক্তব্য শুনবো, এবং সবচেয়ে বড় কথা তার যে এতদিনকার যে অভিজ্ঞতা, শিক্ষক, ডাক্তার, হয়তো যে কোনো প্রফেশনালি তার অভিজ্ঞতাতে তো সমৃদ্ধ হনই, তার জ্ঞানের বাইরেও অভিজ্ঞতা তাকে নতুন করে অন্যভাবে একটু জারিত করে। তো স্যারের থেকে সেই এক্সপেকটেশন আমাদের রইল। আমরা যেটুকু টুকটাক কথাবার্তা বলছিলাম তাতে আমার এমনি একটা ভালো লাগার বোধ কাজ করতে শুরু করেছে। একজন শ্রোতা হিসেবে, মামুলি একজন শ্রোতা হিসেবে, যার এ ব্যাপারে প্রায় কোনো সম্যক জ্ঞানই নেই, কিন্তু অধ্যক্ষ হওয়ার একটা আনুষ্ঠানিকতা আছে, সেই জন্যই হয়তো এটাকে ইনঅগারেট করার একটা দায়িত্ব এসে পড়লো। আর দ্বিতীয়ত বলি যে এটাও একটা আনুষ্ঠানিকতাতেই পর্যবসিত হয়েছে। বারবার করে বলছি তাও, যে দেবজ্যোতি আর সুদীপ্তকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা পার্সোনালি প্রিন্সিপাল হিসেবেই তাদেরকে জানাচ্ছি। আর প্রণবীকে একটা যোগ্য সঙ্গত করে যাওয়ার জন্য, কারণ কখনো কখনো একেবারে শিয়ার এনার্জিতে একটা টান ধরে তো মানুষের, কিন্তু সেরকম কোনো ফ্যাটিগ আমি ওদের তরফ থেকে লক্ষ্য করিনি। আর সবচেয়ে বড় কথা, ইদানিং একটা কথা খুব শুনতে পাচ্ছি, আমার তো প্রায়ই হয়, মানে সেটা শুনে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে বোধহয় কথাবার্তা বলা যায় আজকাল, স্ক্রিন ফ্যাটিক বলে একটা কথা চালু হয়েছে, বাচ্চাদের খুব হচ্ছে। আবার আমাদের বড়দেরও যে হচ্ছে না তা নয়, এতটা মোবাইল, এতটা স্ক্রিন এর আগে কখনো শেয়ার করতে হয়েছে বলে আমার মনে পড়ে না। আর আমার একটা কম্পিউটার সাইনেস এমনিতেই রয়েছে। তবুও সবকিছুকে বলছি, অনুষ্ঠান
যদি মনোজ্ঞ হয় তাহলে তার স্বাভাবিক আকর্ষণেই তার একটা কি বলবো, একটা ওই গ্র্যাভিটেশন, একটা পুল তৈরি হয় আর কি। ফলে আমি দৃঢ় বিশ্বাসী, আমি জানি যে আমার অনুষ্ঠান সেই জায়গা, সেই মাত্রা, সেই ডাইমেনশন ছুঁয়েছে। ফলত আহ, আমি সেই আনন্দের যে অনুভূতি, যে অনুভব, সেটা নিয়েই স্যারকে আবার নতুন করে আরেকবার সম্ভাষণ জানিয়ে আমি দেবজ্যোতিকে বলছি যে অনুষ্ঠানের যে মূল পর্যায়ে তাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের এই যে প্রথম সেশন 11টা থেকে 12টা পর্যন্ত যে প্রথম সেশন, তাতে আমরা অতিথি হিসাবে পেয়েছি ডক্টর পার্থপ্রতিম দাস, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইআইটি খড়গপুর, অ্যান্ড জয়েন্ট প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া প্রজেক্ট। তো স্যার আর স্যারের সম্পর্কে নতুন করে কিছু না বলে আমি সরাসরি স্যারের কাছে যাব এবং তার যে মূল্যবান বক্তব্য, আজকের বিষয়ের যে মূল্যবান বক্তব্য, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া ট্রান্সফর্মিং এডুকেশন ইন ইন্ডিয়া, এই বিষয়ের উপরে তার যে বক্তব্য সেটা শুনে নেওয়ার চেষ্টা করব। স্যার কাইন্ডলি আপনার, হ্যাঁ মাইকটা আনমিউটেড ছিল না। এনিওয়ে, নমস্কার সকলকে, উপস্থিত যারা রয়েছেন। একটাই অনলাইনের একটা বড় খামতি হচ্ছে যে শ্রোতা বন্ধুদের দেখা যায় না, মানে বক্তার উৎসাহ তো তাই দিয়ে তৈরি হয়, তাদের ধরে নিতে হয়। ওই স্ক্রিন ফেটিগের কথা বললেন না প্রশান্ত বাবু। অসংখ্য ধন্যবাদ শুরুতে রবীন্দ্র মহাবিদ্যালয়কে আমাকে এই মানে এই কনফারেন্সে আমাদের কাজকর্ম, আমাদের ভাবনা চিন্তা শেয়ার করতে দেওয়ার জন্য সুদীপ বাবু, দেবজ্যোতি বাবু, এখন প্রশান্ত বাবু প্রচুরভাবে সাহায্য করেছেন এই ব্যাপারটায়। সো আমি সরাসরি বক্তব্যে চলে যাই। আমি দেখছি এখানে প্রধানত বাংলায় কথা হচ্ছে, তবে আমি বোধহয় একটু মিশিয়েই বলবো, কারণ এই পুরো জিনিসটা বাংলায় বলাটা আমার দক্ষতায় সোজা নয়। সো মেবি আই উইল ওকে স্যার, নো প্রবলেম। I'll probably use English more, but anyway. এটা দেখা যাচ্ছে স্লাইডটা? না স্যার, এখনো স্ক্রিন শেয়ার আসেনি, আমি এলেই আপনাকে বলছি। হ্যাঁ স্যার, এসে গেছে। এসে গেছে তো? Okay. So welcome everyone to this presentation as a part of the online international workshop on text and music digitization. So as you'll see that this topic is not in the absolute core of this workshop, but it will help and supplement and probably be good for the directions forward for the topic that you had been discussing on text and music digitization. So talking about National Digital Library of India. So primarily focusing on how this National Digital Library of India was envisaged and how it has been it is being developed to transform education in India. মুদ্দা শুরুর জায়গাটা হচ্ছে যে this is a project from MHRD, Ministry of Human Resource Development. এটা IIT খড়গপুর entrusted to execute the project. মানে এটা IIT খড়গপুর পুরো করছে এরকম নয়, there are several partners. আমাদের এখনো পর্যন্ত প্রায় 200-র ওপরে পার্টনার ইনস্টিটিউশনস আছেন যারা আমাদেরকে এই পুরোটাই হেল্প করেন। এই প্রজেক্টটা যখন 2015 সালে শুরু হয়, তার আগে in 2014 there was an assessment done in terms of what does India need in terms of education, particularly the focus being যে আমাদের একটা demographic dividend তৈরি হচ্ছে, which means that we are having a very large number of young population, working age population. It's going to be largest in the world. So the working age population can be effective, can actually contribute to the economy.
only when they are properly skilled, properly educated. So looking at a time span of say 20 years, when this working age population keeps building up, gets educated, জন্ম থেকে একটা মিনিমাম হায়ার এডুকেশন কাজের জায়গায় যাওয়া পর্যন্ত, তখন সেই সময় তার চিরটাতেই তার একটা এডুকেশনাল নিড রয়েছে, and that need is for anyone at any time, যে কোনো জায়গাতে, for the lifelong learning and so on. So this is something any country needs, এবং আমাদের ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে আমাদের সেটা খুব বড় করে দরকার। এবার এই জায়গায় দাঁড়িয়ে যখন একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে মিনিস্ট্রির জায়গা থেকে, আমি 2014-15 কথা বলছি, তখন অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে যদি এই রকম একটা গ্রোয়িং পপুলেশনকে এডুকেট করতে হয়, মানে তাদেরকে কাজের জায়গায় স্কিলড করাতে হয়, তাহলে একটা 20 বছরের টাইম ফ্রেমে, 20 বছরটা ধরা হচ্ছে মানে একটা রাফ, মানে একজন জন্ম থেকে মোটামুটি কাজের জায়গায় যাবে, এটা 20 বছরের টাইম। সেই সময়টা তাকে ছাত্র থাকতে হবে, তাকে শিক্ষার জায়গায় থাকতে হবে। তা এই শিক্ষাটা তাকে দিতে গেলে এই 20 বছরের 20 × 12 মানে 240টা যে মাস, প্রতি মাসে 6টা করে ইউনিভার্সিটি এবং 270টা করে কলেজ তৈরি করতে হবে। মানে ভাবা যায়, মানে 240 মাস, প্রত্যেক মাসে 6টা ইউনিভার্সিটি বানাতে হবে এবং 270টা কলেজ বানাতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তবেই আমরা এই পপুলেশনকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে, আমরা যেটাকে ব্রিক অ্যান্ড মর্টার বলি, যেটা থেকে কোভিডের ধাক্কায় এখন আমাদের সরে আসতে হয়েছে, সেই জায়গাতে আমরা এদেরকে নিয়ে যেতে পারবো। তো অবশ্যই সেই জিনিসটা তো মানে অর্থনৈতিকভাবে সম্ভব নয়, মানে করার জায়গা থেকে সম্ভব নয়, যে কারণে ডিজিটাল টেকনোলজি, মানে মিনিস্ট্রি অনেকদিন থেকেই ডিজিটালের ওপর অনেক রকম কাজ করার চেষ্টা করছে, টেকনোলজি এনাবলড লার্নিং এর কাজ করছে, কিন্তু আরো বড় করে জোর দেওয়ার জায়গাটা সেইখানে এই রকম কিছু অ্যানালিসিস থেকে তৈরি হলো। So the idea was to have a digital platform. Can we have a digital platform to help this learning? এবং সেই প্ল্যাটফর্মের দুটো মুখ্য বক্তব্য, মানে দুটো উদ্দেশ্য থাকবে। একটা হচ্ছে প্ল্যাটফর্মটা ওপেন হতে হবে, অর্থাৎ সেখানে আমার জিনিস ওর জিনিস এরম ধরনের, আমার কন্টেন্ট ওর কন্টেন্ট, এই ব্যাপারটা যত কম থাকে। এভরি কন্টেন্ট মাস্ট বি ওপেন অ্যান্ড ফ্রি টু অ্যাক্সেস, অ্যান্ড ইট শুড বি, দ্য প্ল্যাটফর্ম শুড বি ইনক্লুসিভ, অর্থাৎ সবাইকার জন্য হতে হবে। অর্থাৎ সব রকম, ভারতবর্ষে যত রকম ভাষায় শিক্ষা দেওয়া হয়, মানে অফিসিয়াল আমাদের ভাষা 22টা, সব রকম ভাষারতে এটা ব্যবহার করা যাবে, সব রকম ভাষার জিনিস থাকবে, সব লেভেল, মানে আমরা প্রাইমারি স্কুল বলি, মিডল স্কুল বলি, হাই স্কুল বলি, কলেজ, ইউনিভার্সিটি, রিসার্চ, লাইফ লং লার্নিং, সবাইকার জন্যে তার শিক্ষার ব্যবস্থা থাকবে। সব রকমের ডিসিপ্লিন, অর্থাৎ সেটা বিজ্ঞান বলছি কি হিউম্যানিটিস বলছি কি ল বলছি কি মেডিকেল বলছি, সব কিছুর জন্য থাকবে। সো ইট ইজ টু বি ওপেন অ্যান্ড ইনক্লুসিভ। এবং একই তার সঙ্গে এই নলেজ প্ল্যাটফর্ম বা এই যে এডুকেশনাল, ডিজিটাল এডুকেশনাল প্ল্যাটফর্ম, সেটা আমাদের যে কালচারাল ওয়েলথ রয়েছে, হুইচ ইজ অলসো এ বিগ পার্ট অফ আওয়ার কান্ট্রি, সেই কালচারাল ওয়েলথটাকেও ডিজিটালি সাপোর্ট করবে। তা এইরকম একটা ভাবনা চিন্তা থেকে এই প্রজেক্টটা শুরু হয় 2015-তে, এখনো সেটা প্রজেক্ট হিসেবে চলছে। সো দ্যাট ইজ হোয়াট ইজ বিং শোন অ্যাজ ডিজিটাল লাইব্রেরি হিয়ার, যেটা 2017 থেকে মোটামুটি এটা লোকে ব্যবহার করতে শুরু করে। 2018-তে জুন মাসে এটার ফর্মাল ইনঅগারেশন হয়। এখন তো বিশাল, মানে বড় সাইজে, আমি একটু বলবো সে সম্বন্ধে। এটা ইন্টারনেটে ইউজ করা যায়, ওয়েব ব্রাউজার দিয়ে, অথবা মোবাইলে ইউজ করা যায়, অ্যান্ড্রয়েড বা আইওএস ফোন থাকলে ব্যবহার করা যায়। এবার এর সঙ্গে এবার জিনিসটা হচ্ছে যে আমি বললাম যে এত লোক এডুকেটেড হওয়া দরকার, সব বিষয়ে এডুকেশন দরকার, সেটা কি একটা লাইব্রেরি করে দিলেই হয়ে যাবে? লাইব্রেরি করলে সেখানে মানে বিভিন্ন রকমের পড়াশুনোর দরকার অনুযায়ী বা শিক্ষার দরকার অনুযায়ী বা ইভেন রিক্রিয়েশনের দরকার অনুযায়ী বিভিন্ন রকমের কন্টেন্ট সহজে পাওয়া যাবে, সহজে রাখা যাবে। কিন্তু সেটাতেই তো শিক্ষাটা হবে না, শিক্ষাটা একটা দেওয়ার, মানে শিক্ষা প্রদানের ব্যাপার আছে, তার মধ্যে ডেলিভারি আছে। সো অনলাইন সিস্টেম থাকতে হবে, ক্লাস নেওয়ার, কোর্স করানোর, সেই কোর্সের অ্যাসাইনমেন্ট করানোর, সেই অ্যাসাইনমেন্ট এবং
কোর্সের ভিত্তিতে পরবর্তী ফাইনাল পরীক্ষা নেওয়া, তার গ্রেড করা, সার্টিফিকেট দেওয়া, এই পুরো জিনিসটা অনলাইন ক্লাস কোর্স, এটা একটা বিশালভাবে মিনিস্ট্রি ওভার টাইম তৈরি করেছে, যেটা এখন স্বয়ং প্রোগ্রাম হিসেবে চলে, যাতে প্রায় সব রকমের ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন, মানে ডিস্টেন্স লার্নিং, সার্টিফিকেট অফ লার্নিং এসবের জন্য অনলাইন প্রোগ্রাম চলে, যেগুলো বেসিক প্রোগ্রামগুলো ভিডিও বেসড লেকচার এবং তার সঙ্গে অনলাইন টিউটোরিয়াল এবং অ্যাসাইনমেন্ট, এবং ফাইনাল যদি সার্টিফিকেট নিতে হয় তাহলে ফিজিক্যাল পরীক্ষা দিতে হয়, তার জন্য একটা ছোট ফিও দিতে হয়। তাই দিয়ে লোকে এখানে খুব তাড়াতাড়ি তাদের এডুকেশনকে তাদের নিজের মতো করে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং মোটামুটি আমি বলতে পারি এই মুহূর্তে প্রত্যেক এটা বেশিরভাগ এই প্রোগ্রামগুলো সেমিস্টার বেসড হয়, সুতরাং বছরে দুটো করে হয়, দুটো এরম মানে দুটো সেট অফ কোর্স হয়, এবং প্রত্যেক সেমিস্টারে এখন মোটামুটি 20 লাখ স্টুডেন্ট, 20 লক্ষ ছাত্রছাত্রী এইটার অ্যাডভান্টেজ নেয় এখন ন্যাচারালি। সুতরাং কি, একটা হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, যেখানে বিভিন্ন বিষয়ে শিক্ষার মতন কন্টেন্ট পাওয়া যাবে, কন্টেন্ট রাখা হবে, এবং অন্যটা হচ্ছে ডেলিভারি মেকানিজম, স্বয়ং এবং এই ধরনের প্রোগ্রাম, স্বয়ং প্রভা যেটা টিভিতে শেখায়, যেখানে বিভিন্ন কন্টেন্টের ওপর অভিজ্ঞ মাস্টারমশাইরা, দিদিমণিরা তারা ছাত্রছাত্রীদের শেখাবেন। সুতরাং এই দুটোর মধ্যে একটা বড় যোগাযোগ আছে, যেমন ভাবে একটা স্কুল বা কলেজে থাকে আমাদের ক্লাসরুমে পড়ানো এবং আমাদের লাইব্রেরিতে গিয়ে বই ব্যবহার করানো। এটা ছাড়া এখানে যা করা হয় সেগুলোকে রিট্রান্সফার করে সার্টিফিকেটে নিয়ে আসা যায়, সরি, এই ধরনের মেকানিজম তো অবশ্যই তার সঙ্গে আছে। সুতরাং এই সমস্ত অবজেক্টিভ নিয়ে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া, সারা ভারতের সবাইকার জন্য একটা লাইব্রেরি, এই জিনিসটা তৈরি হয়। খুব ছোট করে বলতে গেলে এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিটা কি, এটাতে প্রচুর কন্টেন্ট একসাথে করা হয়েছে, ডিজিটাল কন্টেন্ট। এই কন্টেন্টগুলো একসাথে করা হয়েছে মানে সেটা বিভিন্ন লোকের থেকে নিয়ে কপি করে রাখা হয়েছে এরকম নয়। বিভিন্ন লোককে, মানে বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে যে তোমার কাছে যে কন্টেন্ট রয়েছে, যেটা তোমার তৈরি করা, তোমার ডেভেলপ করা, সেগুলো তোমরা তার লিঙ্কগুলো তুমি শেয়ার করো। তারা লিঙ্কগুলো শেয়ার করেছে, সেই লিঙ্কগুলোকে একসাথে করে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে রাখা হয়েছে। এবার এই ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরির মধ্যে তাহলে কন্টেন্ট আমি বুঝবো কি করে, সেটা প্রত্যেক কন্টেন্টের একটা ডেসক্রিপশন আছে, যে ডেসক্রিপশনটা বলছে যে এটার ইয়ে কি, টাইটেল কি, এর অথর কে, এটা কে পাবলিশ করেছে, কবে পাবলিশ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেগুলোকে আমরা মেটা ডেটা বলি। তো সেই দিয়ে সেগুলোকে একত্রিত করে রাখা হয়েছে, যাতে করে একটা কমন সার্চ উইন্ডো দিয়ে বা কালেকশন উইন্ডো থেকে এই সমস্ত কন্টেন্টে যাওয়া যায় এবং সেগুলোকে যে পড়তে চাইছে সে খুব সহজে খুঁজে বার করতে পারে বা তার প্রয়োজন মতো পেতে পারে। এটা আগেই বলেছি যে এটা সমস্ত, ইট ইজ ফর অল একাডেমিক লেভেলস, ফর অল ডিসিপ্লিনস। খুব স্পেসিফিক ধরনের কালেকশনস আছে, যেটা যদি কেউ স্কুলে পড়ে, কেউ যদি কেরিয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ ধরা যাক কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে ফর রিক্রুটমেন্ট, তাহলে তার জন্য সে কিরম ব্যবহার করতে পারে, এরকম ধরনের সেপারেট বিভিন্ন কালেকশনকে তার কিছু কিছু কথা আমি বলবো। কন্টেন্ট বলে যেটাকে বলছি সেটা কিন্তু বিভিন্ন রকম, মানে সেটা একটা বইয়ের পিডিএফ হতে পারে, বা বইয়ের একটা ইপাব হতে পারে, টেক্সট কন্টেন্ট হতে পারে, ভিডিওস হতে পারে, লেকচার্স, প্রেজেন্টেশনস, ডিফারেন্ট ফর্মস, অডিও ইনস্ট্রাকশনস হতে পারে, অডিওস অবশ্যই হতে পারে, মিউজিক, ইমেজ, সিমুলেশন, মানে বড় করে, যেমন বিভিন্ন যেখানে যেসব ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করবার দরকার আছে সেখানে সিমুলেশনে এক্সপেরিমেন্ট করা যেতে পারে, ভার্চুয়াল ল্যাবরেটরি বলা হয়। সো ভার্চুয়াল ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস, অ্যানিমেশন, সো দিস আর হোল টাইপস অফ ডিফারেন্ট কন্টেন্টস। এবং এইটা প্রধানত বিভিন্ন ইনস্টিটিউশন, মানলাম 200-র ওপর ইনস্টিটিউশন, মানে বিভিন্ন ইউনিভার্সিটি, আইআইটি, স্কুল, কলেজেস, ইভেন মানে এনজিও, ব্যক্তি মানে প্রাইভেট সংস্থা, মিনিস্ট্রির ডিপার্টমেন্ট, এরা সব তাদের নিজস্ব কালেকশনগুলোকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে দিচ্ছেন, একসাথে সাজাতে দিচ্ছেন। সেগুলোর সমস্ত
প্রত্যেকটার মেটাডেটা করে করে ডিফাইন করে সেই মেটাডেটাগুলোকে একত্রিত করে NDLI তৈরি হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি একটা একদম উপরের দিকে চিত্র, এবং এখানে আমি দেখাতে চাইছি যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট দ্যাট আর অ্যাভেলেবল। ফর এক্সাম্পল, বিভিন্ন ইনস্টিটিউশনাল লেকচার স্লাইড, ভিডিও, ক্লাস নোট, কোর্সওয়্যার, টার্ম পেপার। অন্যদিকে মোর রিসার্চ ওরিয়েন্টেড, মানে রিসার্চ পাবলিকেশনস, জার্নাল পেপার্স, টেকনিক্যাল রিপোর্টস, ডিফারেন্ট পিরিয়ডিক্যালস, ওপেন অ্যাক্সেস জার্নালস, প্রজেক্ট রিপোর্টস, এবং একদম এই নিচে দেখাচ্ছি যে একদম অন্যরকম, মানে যেগুলো লাইব্রেরিতে সাধারণত আগে থাকতো না, যেমন ডেটা সেট। আজকের গবেষণা, যে কোনো রকম গবেষণা, মানে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করুন, বিজ্ঞান নিয়ে করুন, ইভেন যদি কোনো ভাষা নিয়ে গবেষণা করেন, যা নিয়েই গবেষণা করুন, data is becoming very important. You need a lot of data. You need a lot of data to be properly annotated. গ্রাউন্ড ট্রুথ তৈরি করা, এবং তাহলে তার উপরে বিভিন্ন রকমের আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স জাতীয় টেকনিক ব্যবহার করে প্রচুর রকমের প্রবলেম সলভ করতে পারি। যেমন আপনারা হয়তো অনেকে হয়তো জানবেন যে এই ট্রান্সলেশন, মেশিন বেসড ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যাচ্ছি। ট্রান্সক্রিপশন, অর্থাৎ আমি একটা কথা বলেছি, ইংরেজিতে বলে থাকতে পারি, বাংলায় বলে থাকতে পারি, এবার সেইটাকে বুঝে সেটা থেকে একটা টেক্সট তৈরি করা, এরকম বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনস তৈরি হচ্ছে বেসড অন দিস ডিফারেন্ট ডেটা সায়েন্স টেকনিক। সো তাহলে কি লাইব্রেরিতে এখন খালি বই থাকলে, জার্নাল থাকলে, টিচারদের ভিডিও লেকচার থাকলে দ্যাট ইজ নট এনাফ? ইউ মাস্ট হ্যাভ ডেটা সেটস অলসো টু বি প্রেজেন্ট। ইউ নিড ম্যানুস্ক্রিপ্টস, ইউ নিড পেন্টিংস, ইউ নিড স্কাল্পচার, ইউ নিড music tracks, all different kinds of things that can be included here. একটু ছোট করে বলি যে এই NDLI এর বৈশিষ্ট্যের জায়গাগুলো কি। তার মধ্যে এইদিকে কিছু সংখ্যা তত্ত্ব আছে, স্ট্যাটিস্টিক্স আছে, অর্থাৎ অ্যাবাউট আমাদের এস্টিমেটে অ্যাবাউট 15,000 ইনস্টিটিউটস পার্টিসিপেট ইন দিস। পার্টিসিপেট মানে হচ্ছে students and teachers of about 15,000 institutes, schools, colleges, universities use NDLI right now. এখানে NDLI ইউজ করতে গেলে একটা সাইটে রেজিস্ট্রেশন করা যায়। রেজিস্ট্রেশনটা ফ্রি, খালি ইমেল লাগে, আর কিছু লাগে না। আবার রেজিস্ট্রেশন না করেও ইউজ করা যায়। রেজিস্ট্রেশন করলে কিছু জিনিস একটু বেটার কাজ করে, আমি বোঝাবো যে কেন বেটার কাজ করে। আর রেজিস্ট্রেশন না করেও এমনি ইউজ করা যেতে পারে। তো এরকম রেজিস্টার্ড ইউজার যারা রেগুলারলি ইউজ করেন তার সংখ্যা প্রায় 30 লাখ এখন। গড়ে প্রতিদিনে প্রায় 1 লাখ ডকুমেন্ট এখানে লোকে দেখে থাকে যে কোনো একটা দিনে, ভ্যারি করে, উইকের মধ্যে কিছুদিন বেশি থাকে, কিছুদিন কম হয়। এবং মোটের ওপর প্রায় 480 লাখ, মানে 4,80,00,000 এরকম ডিজিটাল কন্টেন্ট আছে ফ্রম অ্যাবাউট 270 সোর্সেস। তার মধ্যে 120-র ওপরে হচ্ছে ইনস্টিটিউশনাল, মানে ডিফারেন্ট কলেজ, ইউনিভার্সিটি এরা দিয়েছেন। ডান দিকে কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, প্রজেক্ট, সেগুলো দেখা যাচ্ছে। আমি যেটা নিয়ে কথা বলতে চাই তার মধ্যে কতগুলো, যেমন এইখানে একটা বলতে চাইবো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস, অর্থাৎ আমরা কথা বলছি ভারতবর্ষের টার্মসে, সুতরাং আমরা 22টা ভাষার আমাদের জায়গা। সেই জন্য এই ওয়েবসাইটটা, এই NDLI-টা এই 22টা ভাষাতেই অপারেট করা যাবে, এটা দরকার। অর্থাৎ আমি এর যে কোনো ভাষাতে চুজ করলে সেইভাবে ইনস্ট্রাকশন দিতে পারবো, সেই দিয়ে সার্চ করতে পারবো, এরকম। তো আমরা সেইটার উপরে কাজ করছি। ইংরেজি তো অবশ্যই আছে, কিন্তু ইংরেজি ছাড়া এই 22টার মধ্যে 10টা ভাষায় এখন ইন্টারফেস আছে, এই যেগুলো বলা রয়েছে: হিন্দি, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু, বাংলা, কান্নাড়, মালায়ালাম, ওড়িয়া, আসামিজ, এবং রেগুলারলি আমরা এটাতে। সো দিস ইজ টু basically include any language speaking Indian into this library. একটা বড় সংখ্যায় covers an entire spectrum of learners, বোঝাই যাচ্ছে, কারণ সব রকমের জিনিস রাখার চেষ্টা করা হচ্ছে। can handle any content of any language. একটা খুব বড় জায়গা হচ্ছে পার্সোনালাইজেশন, অর্থাৎ ব্যক্তি বৈশিষ্ট্য নিয়ে আসা। ব্যক্তি বৈশিষ্ট্যের জায়গাটা এরকম যে, মানে আমি একটা উদাহরণ দিই, এবং সেই উদাহরণটা খুব সেই দিক থেকে মানে প্রাসঙ্গিক হবে, কারণ অনেকের কাছে এই প্রশ্নটা আসে যখন আমি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া নিয়ে কথা বলি।
that how is it different from Google? I mean, if I have to find something, we always go to Google. I mean, I regularly say most of the subjects I've taught in the last 20 years, মানে আমি 35 বছর পড়াচ্ছি, 30 বছর প্রায় পড়াচ্ছি, তা এই তার মধ্যে অন্তত 20 বছর আমি যেসব সাবজেক্ট পড়িয়েছি সেগুলো আমি যখন ছাত্র ছিলাম সেগুলো এক্সিস্ট করতো, মানে পার্টিকুলারলি যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এবং যেহেতু কম্পিউটার সায়েন্সে, সুতরাং মানে ইটস বিন এ ফাস্ট ইভলভিং ডিসিপ্লিন ডিউরিং দিস পিরিয়ড। তাহলে আমি কোথা থেকে শিখি? ন্যাচারালি আমরা গুগল করে শিখি, এটা একটা বড় অংশ। এবার সেখানে প্রশ্ন হচ্ছে যে কম্পেয়ার টু গুগল এইরকম ধরনের একটা, এখানেও তো আমি বলছি যে আমি সার্চ করে পাবো কন্টেন্টটা, খুঁজে মানে দেখে নেবো, মেটা ডেটার উপরে দেখবো, টাইটেল, অথর, সাবজেক্ট, এইসবের উপরে ভিত্তিতে দেখবো। তা সেখানে আমার বিশেষ সুবিধাটা কোথায়? সেইখানে একটা দুটো তিনটে অ্যাসপেক্ট আছে। তার মধ্যে একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে পার্সোনালাইজেশন। অর্থাৎ ধরা যাক দুজন বা ছাত্রছাত্রী আছে, একজন ধরা যাক ক্লাস 8-এর ছাত্রী, আর আরেকজন ধরা যাক ডক্টরাল স্টুডেন্ট, ডক্টর মানে সেই ছাত্রটি পিএইচডি করছে। এবার দুজনেরই ইন্টারেস্ট হচ্ছে ম্যাগনেটিজম, তাদের প্রয়োজনটা হচ্ছে ম্যাগনেটিজমে। ক্লাস 8-এর যে ছাত্রী, সে ম্যাগনেটিজম বলতে বোঝে যে ম্যাগনেটিজম কি সেটা বলা হবে, বার ম্যাগনেটের যে এদিকে নর্থ ওদিকে সাউথ পোল থাকে, দ্যাট সিমিলার পোলস রিপেল, বার ম্যাগনেটের ওপরে লোহার গুঁড়ো ছড়িয়ে দিলে একটা প্যাটার্ন তৈরি হয় ইত্যাদি। এই ধরনের জিনিসগুলো সম্বন্ধে তার জানার দরকার, পড়ার দরকার, এক্সপেরিমেন্ট করার দরকার। সো when she is talking about magnetism, she means these kind of things. On the contrary, যখন ডক্টরাল স্টুডেন্টের কথা বলা হচ্ছে, he is trying to do research in magnetism. So he is interested in the field theory. He is interested to know about the recent publications in Nature and Physics Review Letter and all of that. He is interested to know about the recent work on unification of different energy fields and so on, their behavior. কিন্তু দুজনেই ম্যাগনেটিজম নিয়ে ভাবে। এবার এই দুজনেই যদি গুগলে সার্চ করে, ন্যাচারালি দে গেট দ্য সেম রেজাল্ট। অ্যান্ড ইফ ইউ ট্রাই টু সার্চ ম্যাগনেটিজম অন গুগল, you'll find couple of lakh pages. Naturally, none of us have read beyond the 3rd or the 4th page. And if you look at the first 3 or 4 pages, you'll find that there is not even 1 or 2 relevant links either for this the girl in the 8th standard or for this boy in the doctoral studies. সেইটা হলো গুগলের, মানে in spite of Google a lot of power, the main difficulty of Google is it cannot understand the need, and it needs quite a lot of skill to be able to find information from Google. গুগলে সেই স্কিলটা থাকা দরকার। অর্থাৎ আমি এবার যখন বলা হবে তখন আমি বলবো ওই ক্লাস 8-এর মেয়েটিকে যে না তুমি ম্যাগনেটিজম বললে হবে না, তো তোমাকে বলতে হবে যে এক্সপেরিমেন্টস উইথ বার ম্যাগনেটস ইন মিডল স্কুল। এইটা তুমি যদি খোঁজো তাহলে গুগল তোমাকে ঠিক জিনিস দেবে। এইবারে জায়গাটা হচ্ছে যে আমরা এনডিএলআইতে যে কারণে বললাম যে ইউজার যদি রেজিস্টার করেন এবং লগ ইন করে ইউজ করে, তাহলে কি সে প্রতিবার ইউজ করলে জানা থাকছে যে ওই যে ইমেল অ্যাড্রেসটা, ওই ইমেল অ্যাড্রেসটা আমার এছাড়া আর কিছু হয়তো জানা নেই, তার নামও জানা নেই, তার বয়সও জানা নেই, তার সে কি পড়াশুনো করে, কোনো কিছুই জানা নেই, কিন্তু ইমেল অ্যাড্রেসটা বলে দেবে যে একই লোক ব্যবহার। তাহলে এটা কয়েকবার সে ব্যবহার করার পরে এবার যখন ক্লাস 8-এর মেয়েটি ম্যাগনেটিজম খুঁজবে এবং ডক্টরাল স্টুডেন্টটি ছেলেটি ম্যাগনেটিজম খুঁজবে, তখন কিন্তু আলাদা উত্তর দেওয়া সম্ভব। কারণ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অলরেডি জানে যে বিগত 5টা-10টা সার্চে তারা কি ধরনের জিনিস খুঁজেছে, তারা কি ধরনের জিনিস দেখেছে, কতক্ষণ কি ধরনের টপিকের ওপর, কোন লেভেলের কন্টেন্টের ওপর কিরম সময় স্পেন্ড করেছে ইত্যাদি। আইডিয়াটা খুব সিমিলার টু if you are doing shopping on different e-commerce sites like Amazon, Flipkart, eBay, Snapdeal, এখন তো শয়ে রয়েছে, I'm sure এখন আরো এই সব লকডাউন হয়ে বেশিরভাগ প্রচুর জায়গাতেই লোকে আরো বেশি করে এইসব ইউজ করেছে। তা এটা যেটা আপনি কনসিস্টেন্টলি ইউজ করবেন, whatever you keep on using, you'll find that after a couple of trials, when you get into the next time,
it will talk about, okay, these are the items we suggest. Maybe তার কোনোটাই you are not planning to buy on that day or planning to order for that day, but it is interesting. If you are observing a lot, you'll find that many of those which are being proposed are not irrelevant to your lifestyle. So আমার সেগুলো কখনো অতীতে কেনা হয়েছে বা ভবিষ্যতে কেনা হবে, কারণ আমার জীবনের সঙ্গে সেই জিনিসগুলো খুব রিলেট করে। প্রশ্নটা হচ্ছে যে ওই সাইটটা ওটা জানলো কি করে? সে তো আমার সম্বন্ধে আলাদা করে কিছু জানে না। সে জানলো হচ্ছে আমি অতীতে কি কি জিনিস কিনেছি, কি কি জিনিস দেখেছি, কোনটাকে বেশি দেখেছি। এইভাবে ই-কমার্স পার্সোনালাইজ করে। সিমিলার পার্সোনালাইজেশন ইন এডুকেশন is what we are trying to do, which makes this kind of libraries very effective. এই কতগুলো বৈশিষ্ট্য নিয়ে বললাম, আরো অনেক আছে, সব একসাথে বলা যাবে না। এটা এখন এরকম দেখায়, মোবাইলে দেখলে এরকম। এইগুলো হচ্ছে দুটো ইউআরএল এ পাওয়া যায়। এগুলো মানে ছবি তুলে রাখা যেতে পারে স্ক্রিন থেকে, কিন্তু দরকার নেই। গুগলে গিয়ে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া বললে প্রথম লিঙ্কে এটা দেখায়। এবার যদি এর মধ্যে আমরা দেখবো অনেকগুলো ব্যান্ড রয়েছে। এর এক একটা হচ্ছে এক একটা মেজর, মানে এটা দুভাবে লাইব্রেরিটা ব্যবহার করা যায়। একটা হচ্ছে এখানে সার্চে লেখা যেতে পারে যে কি সার্চ করছি। ম্যাগনেটিজম বলেছিলাম, এখানে লিখতে পারি, করে সার্চ বললে সেটা সার্চ করবে। এইখানে ল্যাঙ্গুয়েজ চুজ করা যায় যে কোন ল্যাঙ্গুয়েজে সার্চ করতে চাইছি। আর এইখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, দেখা যাচ্ছে এই ইয়েতে একদম ওপরের বারে, এটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাইছি। মানে এখানে যেমন আমি এখন ইংরেজিতে দেখতে চাইছি এবং ইংরেজিতে সার্চ করতে চাইছি, আমি দেখাটা ইংরেজিতে রেখে সার্চটা বাংলায় করতে পারি। এরকম ধরনের বিভিন্ন মিক্স করা সম্ভব। আমি যদি রেজিস্টার করে থাকি তাহলে লগ ইন করে ব্যবহার করতে পারি। আমি বিভিন্ন জিনিস দিয়ে ব্রাউজ করতে পারি, অথবা আমি এরকম বিভিন্ন স্পেসিফিক কালেকশন দেখতে পারি। তার মধ্যে এই যে স্টাডি অ্যাট হোম, এটা বিশেষ করে আমরা তৈরি করেছি এই কোভিডের লকডাউন ইত্যাদি হওয়াতে, কারণ সবাই ঘরবন্দি হয়ে গেল, কলেজ বন্ধ হয়ে গেল, স্কুল বন্ধ হয়ে গেল, লোকে পড়াশুনো করবে, তার জিনিসগুলো ঠিক করে গুছিয়ে কোথায় পাবে, সেই জন্য বিভিন্ন রকমের বিষয়, যেমন স্কুলের বিভিন্ন টপিক, ইঞ্জিনিয়ারিং এর টপিক, সায়েন্সের টপিক, হিউম্যানিটিজ এর টপিক, সেই অনুযায়ী মোটামুটি গুছিয়ে আমরা ডিফারেন্ট কালেকশন দেওয়ার চেষ্টা করেছি। সেকেন্ডটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটাও লকডাউনের দরুন তৈরি। সেটা হচ্ছে যে দেখা গেল যে কোভিড নিয়ে লোকের খুব গবেষণা করতে হচ্ছে। মানে শুধু ভ্যাকসিন বার করা না, মানে কোভিড বললে আমরা ধপাস করেই ভাবি যে ভ্যাকসিনটা কবে আসবে আর সারবার ওষুধটা কবে আসবে। সেইগুলো তো হেলথ সিস্টেমের ডাক্তারদের বিষয়বস্তু, কিন্তু সেটা ছাড়া কোভিডের প্রচুর রকম ইমপ্লিকেশন। যেমন ধরুন এই আমরা আজকে যে ওয়েব কনফারেন্সটায় কথা বলছি, আই এম শিওর কোভিডের এই ঘটনাটা না ঘটলে হয়তো এরম ধরনের একটা ইভেন্ট হতোই না। মানে আপনারাও হয়তো ভাবতেন না, প্রশান্ত বাবু ওই জায়গাটায় ভাবতেন না, বলতে আচ্ছা যেটাই করতে হয় 7 দিনের করতে হবে না, কিন্তু 2 দিনের হলেও কলেজে সবাই আসুক, দেখুক, একসাথে সামনাসামনি হোক। এরকমই হয়ে এসেছে, সেরকমই হতো। কিন্তু এখন আমাদের পুরো ধরনটা বদলে যাচ্ছে, এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আমরা এই উপলব্ধির জায়গাতে পৌঁছচ্ছে যে কোভিড পরবর্তী জীবনটা যেরকমই হোক সেটা আগের মতন নয়। আমরা নিউ নর্মাল নিয়ে কথা বলছি। সো to transition into that, there is a lot of research that need to happen, which is not only medical science. That can be research in the way আমাদের যোগাযোগ ব্যবস্থা কাজ করবে, transport system will work, the way our supply chain will have to work, the way our banking will work, the way our research will work. So COVID research is primarily different collections which help researchers in their কোভিড ইম্প্যাক্টেড এরিয়াস। এরকম ধরনের বিভিন্ন জিনিস নিয়ে লাইব্রেরিটার মধ্যে রয়েছে। দু একটা স্ন্যাপশট দেখাই কুইকলি, সময় শেষ হয়ে আসছে দ্রুত। এটা হচ্ছে বিভিন্ন ভাষায় দেখলে কিরকম দেখায়, যদি ইন্টারফেসটা চেঞ্জ করি, বাংলা, হিন্দি, মারাঠি ইত্যাদি করলে কিরকম দেখায়। এগুলো খুব দেখানোর নেই, চট করে গিয়ে ঢুকে যে কেউ ওয়েবে বা এতে দেখে নিতে পারেন। মেটাডেটা যেটা ডেসক্রিপ্টর বললাম, মেটাডেটা নিয়ে অনেক বক্তব্য আছে, এটা নিয়ে প্রচুর কাজ করতে হয়েছে। তো আমি এখানে মেটাডেটার আলোচনায় যাচ্ছি না, কারণ এই অডিয়েন্সটা এটা খুব উপযুক্ত হয় যখন লাইব্রেরি সায়েন্সের লোকেরা প্রাইমারিলি অ্যাটেন্ড করে।
এটা যেহেতু জেনারেল অডিয়েন্স, সুতরাং মেটাডেটার ডিটেলসটা আমি বাদ দেবো, আমি ইউজারের জায়গা থেকে বেশি বলবো। যে কোনো কন্টেন্ট যদি মানে সার্চ করে দেখা হয় এনডিএল এ, তাহলে তার পাশে এরকম সব চিহ্ন দেখতে পাওয়া যায়, আইকন দেখতে পাওয়া যায়। এই যেমন একটা একদম ওপরে দেখানো হচ্ছে সবুজ খোলা তালা, এখানে একটা কমলা টাইপের তালা, যেটা মানে বন্ধের দিকে কিন্তু পুরো বন্ধ নয়, এটা আবার পুরো বন্ধ তালা, এরকম রয়েছে। এই আইকন গুলোর মানে হচ্ছে কিভাবে এই কন্টেন্টটাকে অ্যাক্সেস করা যাবে। বললাম, আমি শুরুতেই বলেছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওপেননেস, যেখানে বড় পরিমাণে কন্টেন্ট, এই 4,80,00,000 কন্টেন্টের মধ্যে প্রায় 3,50,00,000 কন্টেন্ট হচ্ছে ওপেন এবং ফ্রি। অর্থাৎ মানে ওটাকে খুঁজে পেলে তার পুরো টেক্সটটা, সেটা পিডিএফই হোক, কি সেটা ডাউনলোডেবল ভিডিওই হোক, কি সেটা মিউজিক স্ট্রিমই হোক, সেটা পুরোটা পয়সা না দিয়ে আর কোনো কিছু না করে ব্যবহার করা যাবে। ওয়ারেজ কোনো ক্ষেত্রে অনেক কন্টেন্ট যেগুলো পাবলিশারদের থেকে এসছে, সেখানে অ্যাবস্ট্রাক্ট পড়া যাবে, কিন্তু ডিটেলস পড়তে গেলে সাবস্ক্রিপশন লাগবে, ইনস্টিটিউশনের লাগবে অথবা ব্যক্তি বিশেষের লাগবে। কোথাও হয়তো সাবস্ক্রিপশন লাগবে না, কিন্তু ঠিক আছে, মানে এমনি খানিকটা ফুল টেক্সটের খানিকটা এমনি দেখতে পাওয়া যাবে, তারপরে তাদের থেকে সেপারেট অথেন্টিকেশন করাতে হবে যারা দিয়েছে কন্টেন্ট। আইআইটি যোধপুর এরকম একটা পলিসি। এমন কন্টেন্ট আছে যেটা এনডিএল এ লগ ইন করলে তবেই ফ্রিলি দেখতে পাওয়া যাবে, সেটার জন্য মিনিস্ট্রি পয়সা দেয়, এটাকে ন্যাশনালি লাইসেন্সড কন্টেন্ট বলে। ওয়ার্ল্ড ইবুক লাইব্রেরি আছে, সাউথ এশিয়া আর্কাইভ আছে, যেগুলো হচ্ছে এরকম সেরকম বিভিন্ন রকমের অ্যাক্সেস অপশনস আছে, তাতে বিভিন্ন রকমের কন্টেন্ট ডিস্ট্রিবিউশন আছে। এইটা যোগ করলে মোটামুটি 4.8 crore হবে। তার মধ্যে এই দুটো, এই যে সবুজ দুটো, 2,75,00,000 আর 77,00,000 যোগ করলে মোটামুটি 3.5 কোটি হবে, যেগুলো হচ্ছে ফ্রি আর ওপেন। ডিফারেন্ট ধরনের বই, আর্টিকেল ইত্যাদি রয়েছে। এই পরিসংখ্যানগুলো, এগুলো হচ্ছে ওপেন কন্টেন্ট, যে 3.5 কোটি তার একটা ভাগ দেখানোর চেষ্টা করেছি, অত গুরুত্বপূর্ণ নয়। এই স্টাডি এট ফ্রম হোমের কথা বলছিলাম, সুতরাং এরকম বিভিন্ন রকমের জিনিস নিয়ে পড়াশুনো করার জন্য সাজানো হয়েছে। যেমন স্কুল, যদি স্কুলের ভেতরে যাই, অর্থাৎ আগের স্লাইডে গেলাম, এই স্কুলটাকে যদি সিলেক্ট করি, তাহলে স্কুলের বিভিন্ন রকম কন্টেন্টের কালেকশন দেখতে পাবো। এটা দেখলে, একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে এখনো স্কুলটায় হাই স্কুলের দিকে ঝোঁকটা অনেক বেশি। যেমন আইআইটি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, মেন এবং অ্যাডভান্সড, তার উপরে প্রচুর কন্টেন্ট আছে, এবং স্পেসিফিক এনডিএলআই টিউটার আমাদের তৈরি করা 5 বছরের মেন্সের কোয়েশ্চেন পেপার এবং 12 বছরের অ্যাডভান্সের কোয়েশ্চেন পেপারের সলিউশন আইআইটির পরীক্ষা পাশ করে ঢোকা ছাত্ররা এবং তাদের মাস্টার শিক্ষকরা বানিয়েছেন একদম অভিনবভাবে। মানে যেগুলো টিউটোরিয়াল হোমে পয়সা দিয়েও ওই ধরনের সলিউশন টেকনিক বা সলিউশন কোয়ালিটি পাওয়া যাবে না, সেরকম ধরনের জিনিসও আছে। আবার এমনি সাধারণ বইও আছে, ইত্যাদি আছে, স্কুলের বিভিন্ন রকম পঠন পাঠনের। এই যে স্কুলের যেই কোয়েশ্চেন পেপারের কথা বলছিলাম, এই কালেকশনটা। এছাড়া বিভিন্ন রকম ভিডিও লেকচার আছে, যেটা থেকে ছাত্ররা শিখতে পারে। নিটের প্রচুর ভালো লেকচার আছে। অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড লার্নিং, অর্থাৎ প্রজেক্ট করার আইডিয়া, এটা এই লকডাউন টাইমে অনেকেরই খুব ভালো লেগেছে, কারণ ছোট ছোট প্রজেক্ট করার আইডিয়া, যেটা বাড়িতে যেসব জিনিসপত্র আছে তার থেকেও এর অনেকগুলো করা যায়। বিভিন্ন রকম অরিগামি, বিভিন্ন রকম মডেল বিল্ডিং, ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন পার্ট রয়েছে, যেগুলো সম্বন্ধে করা যেতে পারে। এনপিটেল লেকচার রয়েছে। কোভিড রিসার্চের কথা বলছিলাম, তো সেখানে বিভিন্ন কালেকশন আমরা করে লোককে দিয়েছি। স্কলারলি পাবলিকেশন, অর্থাৎ কি ধরনের পাবলিকেশন হচ্ছে ইন ডিফারেন্ট এরিয়াজ অফ কোভিড রিসার্চ। ডেটা সেটস এর মাহাত্ম নিয়ে এর আগেই বলেছি। বিভিন্ন রকম ডকুমেন্ট, কোন কোন জার্নালে কোভিড রিসার্চ পাবলিশ হচ্ছে। আমি যদি গবেষণা করতে চাই, তাহলে আমার খালি মানে অন্যেরা কি করেছে এটা দেখা দরকারি, অন্যদের ডেটা পাওয়া দরকারি, যাতে করে আমি আমার কাজটা আমার মতন করে করতে পারি, এবং আমার সেটাকে পাবলিশ করতে পারা দরকারি। সুতরাং আমার জার্নাল দরকার, আমার ফান্ডিং দরকার। সো হোয়াট আর দ্য ফান্ডিং অপশনস দ্যাট আর কামিং আপ। আমি যদি এন্টারপ্রেনার হই, এখনকার দিনে স্কিল ইন্ডিয়ায় বড় এফার্ট হচ্ছে, ফোকাস হচ্ছে এন্টারপ্রেনার হওয়া, তাহলে কি ধরনের স্টার্ট আপ আইডিয়াস আছে। সো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা কোলেক্ট করে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে আমি এগুলো মানে বেস্ট হচ্ছে লাইব্রেরিতে ঢুকে ঘুরে ঘুরে একটু দেখা,
একটু সার্ভ করে দেখা, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। এছাড়া একটা ফিচার্ড কালেকশন থাকে, দিস ইজ ফর মোর জেনারেল ইন্টারেস্ট। তার মধ্যে এগুলো কতগুলো আমরা একটা বার্থ সেন্টিনারি ফলো করি এখন, এই বছরটা সত্যজিৎ বাবুর বার্থ সেন্টিনারি, সো উই হ্যাভ ভেরি রিচ কালেকশন অন রে। ওনার যে 39টা ফিল্ম হি হ্যাড স্ক্রিপ্টেড, তার যে খেরোর খাতা, অর্থাৎ উনি খুব অদ্ভুত ভাবে ছবি এঁকে লিখে কস্টিউম লাগিয়ে তৈরি করতেন না সিনেমার পুরো ভিজুয়ালাইজেশনটা, সেইটা সন্দীপ বাবু স্ক্যান করিয়েছিলেন বহু বছর আগে, এবং আমাদেরকে সেটা উনি অ্যালাউ করেছেন ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে রাখতে, এবং মানে দিস দ্য অনলি প্লেস ওয়্যার ইট এক্সিস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো দ্যাট উই আর শোকেসিং থ্রু দিস বার্থ সেন্টিনারি। এছাড়া প্রত্যেক দিন আমরা একজন কারো মানে কোনো একটা কিছু হিস্টোরিক ঘটনা নিয়ে কথা বলি, কোনো একজন বিশেষ লোককে আমরা তুলে ধরার চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে একটা প্রধান চিন্তার ইয়ে থাকে, বিষয় থাকে, হয়তো সেই দিন সেই সপ্তাহটা ঘটছে, যেমন এইটা যেদিন নেওয়া হয়েছে সেদিন সেটা ওই সোলার এক্লিপসের উইকটা ছিল। তাছাড়া কি কি মেজর টক্স ওয়েবিনার্স হলো সে সম্বন্ধে কথা বলা হয়। দিস আর ডিফারেন্ট ফিচার্ড ওয়ান্স দ্যাট। ওকে, তো এটা ছিল মোটামুটি ওভারঅল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি নিয়ে। আমি জাস্ট 5 মিনিট আর নেবো এইটা কথা বলতে, যে এটা যেহেতু আপনাদের কনফারেন্সের বিষয়টা ছিল টেক্সট অ্যান্ড মিউজিক ডিজিটাইজেশন, সো this is something which relates to good amount of digital heritage humanities. So I mean, particularly I made a few slides particularly keeping in focus these topics, karon in the huge scale of school education or competitive examination and COVID research kind of things, it is also true যে আমরা কিন্তু ভীষণভাবে সর্বদা এই বিষয়গুলোর উপরও ফোকাস করার চেষ্টা করি। এখানে দুটো মেন জায়গা কমন থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিজিটাল হেরিটেজ নিয়ে আমরা বিভিন্ন কাজ করি, যেগুলো কিছু আমরা এখানে বলবার চেষ্টা করছি। মানে কিছু জিনিস ইজ কমন বিটুইন ডিজিটাল হেরিটেজ অ্যান্ড ডিজিটাল হিউম্যানিটিজ, দ্যাট ইজ ডিজিটাইজেশন অ্যান্ড প্রিজার্ভেশন অ্যান্ড পার্টলি কালেকশন অলসো। অ্যাকচুয়ালি বললে সবকটাই, মানে দিজ আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস। And then there are certain research areas that we specifically look at. তো তার কতগুলো আমি এখানে ইলাস্ট্রেট করব। So we have a small digitization center, যেটা কলকাতায়, আমাদের কলকাতায় আইআইটি খড়গপুরের একটা সেন্টার আছে সল্টলেকে, সেটার মধ্যে। তো সেটার ছবি দেখানো হচ্ছে, আমাদের একটা ফ্ল্যাট বেড স্ক্যানার আছে, একটা সংস্থা আমাদেরকে অ্যাকচুয়ালি এটা ডোনেট করেছে। সো দিস ইজ এবং এইটা আমাদের প্রধান কাজটা সবাইকার সঙ্গে পার্টনার করে বিভিন্ন রকম কন্টেন্ট এগ্রিগেট করা, সেটাই বলছিলাম। ডিজিটাইজ করে নতুন কন্টেন্ট তৈরি করাটা আমাদের প্রাইমারি উদ্দেশ্য প্রজেক্টের নয়, কিন্তু যেটা আমরা করতে গিয়ে দেখলাম যে বহু ক্ষেত্রেই এমন সব কন্টেন্ট হাতের কাছে চলে আসছে যেগুলো মানে হারিয়ে যাওয়ার মুখে, ধ্বংস হয়ে যাওয়ার মুখে, এবং সেখানে আমরা সেটাকে যদি প্রিজার্ভ করতে পারি ডিজিটাইজ করে, স্ক্যান করে, যেখানে মানে সেই কন্টেন্টগুলো যাদের তারা যখন রাজি হচ্ছে না, তাহলে সেটা খুব ভালো হয়। তো আওয়ার ফার্স্ট প্রজেক্ট ওয়াজ উইথ প্রেসিডেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশন, মানে প্রেসিডেন্সি মানে আগেকার প্রেসিডেন্সি কলেজ, এখনকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে অ্যালামনি অ্যাসোসিয়েশন, তাদের একটা পত্রিকা বেরোবে, এখনো বেরোবে, বহু যুগের পুরনো সে অসাধারণ সব জিনিস। মানে এমন ইস্যু রয়েছে যেখানে নেতাজির খবর বেরিয়েছে, তার রিয়াকশনে প্রিন্সিপাল অবিচুয়ারি লিখছেন ওটাতে। এর মধ্যে এমন রেকর্ড রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মহাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতগুলো ক্লাস ফাঁকি দিয়েছে, এরকম মানে হোল লট অফ ইন্টারেস্টিং রাইট আপস অন দিস। সো সেইটা পুরো আমরা ডিজিটাইজ করে, মানে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে একেবারে, সেগুলো ডিজিটাইজ করে প্রিজার্ভ করার চেষ্টা করেছি। জ্ঞান ও বিজ্ঞান, আপনারা অনেকেই হয়তো জানেন, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ দীর্ঘ সময় থেকে 70 বছর ধরে পাবলিশ করে চলেছে উইদাউট মিসিং এ সিঙ্গল কপি। রিসেন্ট জ্ঞান ও বিজ্ঞান ইজ ডিজিটাল, কিন্তু পুরনো বহু হচ্ছে যেগুলো ফিজিক্যালি ছিল, তো ওনারা আমাদেরকে দিচ্ছেন এবং আমরা সেগুলো ডিজিটাইজ করে প্রিজার্ভ করছি। সো দিস ইজ নট এ ভেরি কোর রেগুলার অ্যাক্টিভিটি অফ NDLI, but we are taking this up to make sure that contents which are available around us do not get lost. So
এখানে যেমন কিছু কিছু এই যে প্রেজেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশনের কথা বললাম, পিএ এর কিছু কিছু ইস্যুজ আর কি। এই যে সুভাষ চন্দ্র বোসের অবিচুয়ারি লেখা হচ্ছে, নস্টালজিয়া স্পেশাল ইস্যু। দিস ইজ দ্য অ্যাটেন্ডেন্স লিস্ট, বঙ্কিমবাবু কিঞ্চিত ক্লাসে যাননি, ইত্যাদি ইত্যাদি। দ্য জার্নাল অফ দ্য অ্যালামনি অটো ম্যানুয়াল, এটা নবনীতা দেবসেন এডিট করেছিলেন এখানে। এইগুলো সব মানে এবং অবশ্যই মানে এইগুলো আমরা ডিজিটাইজ করে প্রিজার্ভ করেছি, সুতরাং এগুলো পৃথিবীতে একমাত্র এখানেই আছে এবং মানে উই আর রিয়েলি প্রাউড দ্যাট উই হ্যাভ বিন এবল টু ডু দ্যাট। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের একাধিক ইস্যু অলরেডি হয়েছে, আরো প্রচুর ইস্যু করা হচ্ছে। এছাড়াও আমরা অন্য আরেকটা যেটা বলছিলাম যে প্রিজার্ভেশন, অর্থাৎ যেখানে অন্য কেউ ডিজিটাইজটা করেছেন, এবং আমি এখানেও সবাইকে অনুরোধ করব যে আপনাদের জানা যদি ওরকম কেউ থাকে যে ডিজিটাইজেশন করেছেন কিন্তু সেটা মেনটেন করতে অসুবিধে হচ্ছে, মানে ডিজিটাইজ কালেকশন রাখাও তো একটা মানে খরচা সাপেক্ষ ব্যাপার, এবং সেটা শুধু রাখা না, সেটা লোকের কাছে পৌঁছে দেওয়া। অনেক জায়গাতেই লোকে ডিজিটাইজ করে আলমারিতে ভরে রেখে দেয়, তাতে তো মানে নেই, জিনিসটা তো নেটে থাকতে হবে, লোকে দেখতে পেতে হবে। সেই রকম যেমন দ্য সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, ওনারা অভিজিৎ বাবু খুব আমাদের মানে ভয়ঙ্কর ভাবে সাহায্য করেছেন। ওনাদের এই ডিজিটাইজেশন গুলো একটা প্রোগ্রাম আপনার ফান্ডেড বাই ব্রিটিশ লাইব্রেরি, এন্ডেঞ্জার্ডদের প্রোগ্রামে, তা ইএপি বলে, কিন্তু সেইগুলো মেনটেন করার জন্য আমরা সেখানে এগিয়ে এসেছি এবং আমরা সেখানে বিভিন্ন রকমের মানে খবরের কাগজ, যুগান্তর, অমৃতবাজার পত্রিকা, যেসব কাগজ উঠে গেছে বহু যুগ, তার বহু সময়, দীর্ঘ সময় কালেকশন সেখানে আমরা প্রিজার্ভ করেছি। এবং দিস আর ভেরি ইউনিক কালেকশন, মানে যেমন গান্ধীজির অনশন থেকে, সত্যাগ্রহ থেকে, তার উপরে বিভিন্ন রকমের খুব ইন্টারেস্টিং ছবি, লেখা, এইসবগুলোর মধ্যে পাওয়া যায়। So these are all that. আমি এই কালেকশনটা নিয়ে অলরেডি বললাম, সত্যজিৎ বাবুর ম্যানুস্ক্রিপ্ট। So these are in terms of digital heritage, these are digitized by someone else, but we are helping in terms of doing this preservation, in building up these collections and so on. And then there are several মানে প্রচুর এরা সব বিভিন্ন রকমের সোর্স যারা আমাদের সঙ্গে শেয়ার করেছে, of rare documents, manuscripts, court judgments, hundreds and hundreds of them. So we are really proud to carry this and proud to preserve this kind of heritage for us. There's a good amount of collection on music tracks. আমরা এই মুহূর্তে ইয়ের সঙ্গেও কাজ করছি, সেটা এখনো তৈরি হয়নি, আসেনি, FTII, ফিল্ম অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আপনারা জানবেন হয়তো যে FTII আর SRFTI আমাদের এখানে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, এরা they are the sister organizations in providing education and training and filmmaking in different aspects. So FTII and SRFTI both have a whole lot of graduation films, মানে পাশ করবার সময় যে ফিল্মটা তৈরি করতে হয় ছাত্রছাত্রীদের। We want to make a collection of the graduation film of the currently renowned film personalities, whether it is Nashiruddin Shah, whether it's actor, whether it's director, and so on. FTII is very proactive in terms of that. আশা করি আমরা সেটা ওদের সঙ্গে করতে পারবো। So that will be a good add-on to the music collection as well. In terms of specific humanities work, we have a focus on doing collection in Indian languages particularly. সুতরাং তার প্রচুর রকম কালেকশন দেখতে পাওয়া যাবে, বিভিন্ন উপন্যাস, কবিতা, অন্য ধরনের লেখা। There is a lot of international language collections also, but certainly our primary focus is in Indian languages. Specifically to humanities, এটা খেয়াল করে থাকবেন যে there is a study at home as a humanities section where we try to collect all different kinds of educational material in humanities, that is primarily for learning purposes, for curricular purposes. We have a whole collections of classics and bestsellers. World eBook Library, Project Gutenberg, LibriVox is a very interesting project which is audio storybooks and so on. Epics of different parts of the world and so
So that's more or less what I just wanted to share with you. I would also like to mention at that going there that we are actively involved in research in digital heritage and digital humanities. So we do a lot of language research, we do a lot of content access mechanism research, or like we have recently created an idea called surrogate contents, where a paper is published in a paid journal, and certainly you cannot access that, but the question is, can you find a surrogate of that paper, a version of the paper which is very close but is not copyright protected? So we developed a lot of surrogate algorithms. So there's a lot of work in digital humanities particularly that we are interested in, and we would like teachers and students here, if they are interested, to get connected to us, and we have a different research team who would love to do more on this. I just wanted to end it on this note because this is a part of your online conference. Thank you very much, and do visit the NDL. I'll give it back to Sudeep Babu or Debojyoti Babu to take this forward. Thank you, sir. দারুণ বলা হয়েছে স্যার। তো আপনি যদি কাইন্ডলি একটা দুটো প্রশ্ন আছে এখানে শ্রোতাদের, যদি স্যার আপনি কাইন্ডলি অবশ্যই বলছি যে এখানে একটা প্রশ্ন আছে যে স্যার, ক্যান উই টেক এনি ডাটা ফ্রম এনি জার্নাল টু ক্রিয়েটেড এনি আর্টিকেল? ইট ইজ পারমিসেবল অর ইট ইজ অফেন্সিভ? Any is never possible because everything has a copyright. Now, some journals may allow that to be done. Some journals allow the data to be taken if it is given by the author. So you may be able to directly write to the author and get that data, but you may not be able to take it directly from the journal. So bottom line is you must check out what is the copyright policy before you use any data or any part of the content that is published in it. ওকে স্যার, আর আরেকটা প্রশ্ন আছে, বলছে যে এই যে পত্রিকাগুলোর কথা আপনি বললেন, সেই পত্রিকাগুলোর অ্যাক্সেস করার মেথডটা কি? মানে আমরা কিভাবে সেই পত্রিকাগুলোকে অ্যাক্সেস করতে পারি, সমস্ত পত্রিকার পার্টগুলো কিভাবে অ্যাক্সেস করতে পারি? মানে যেগুলো আমি ডিজিটাল হেরিটেজ হিউম্যানিটিজ এর মধ্যে দেখালাম, সেগুলো সব আমাদের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে রয়েছে। তো আপনাকে ইউ হ্যাভ টু কাম টু দ্যাট সাইট। ওইখানে সাইটে এসে ওইগুলো, মানে আমি এই প্রেজেন্টেশনটা তো শেয়ার করে আপনাদের দিয়ে দেবো। ইউ ক্যান গিভ ইট টু অল পার্টিসিপেন্টস ইফ ইউ ওয়ান্ট। ভিডিওটাও অলরেডি রয়েছে। সুতরাং ওখানে যে সোর্স গুলো বলেছি, ওকে ব্রাউজ বাই সোর্স, সে গিয়ে সোর্সের নামটা টাইপ করতে শুরু করলে সোর্সটা এসে যাবে। সেই সোর্সে গেলে ওইগুলো দেখতে পাওয়া যাবে। মানে যদি আমি প্রেজেন্সি ইউনিভার্সিটির ওইগুলো দেখতে চাই, তাহলে প্রেজেন্সি অ্যালামনি অ্যাসোসিয়েশন বলে সোর্সটার নাম, প্রেজেন্সি বলে টাইপ করতে শুরু করলে ওই সোর্সের কন্টেন্টগুলো আসে। ব্রাউজ বাই সোর্স ইজ আ মেকানিজম। আর সোর্সের নামগুলো মোটামুটি প্রেজেন্টেশনের মধ্যে পাওয়া যায়। স্যার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, যদি রেজিস্টার করতে চাই আমরা এটাতে, সেটা কি কোনো ইনস্টিটিউশনালি রেজিস্টার করতে হবে না ইন্ডিভিজুয়ালি রেজিস্টার করা যাবে? দুটোই পসিবল। যদি ইন্ডিভিজুয়ালি যে কেউ গিয়ে ওখানে রেজিস্টার করতে পারে, ওই বেসিক ডেটা ফিল আপ করতে হয়, নাম কি, ইমেলটা ভ্যালিড হতে হবে, কারণ ওখানে একটা কনফার্মেশন মেল যাবে। আচ্ছা, এখানে পাস কি দিয়ে করতে হবে, সে স্ট্যান্ডার্ড এখন যা মেকানিজম। আর ইনস্টিটিউশনালি কেউ করতে চাইলে সেটা আমাদেরকে সেপারেটলি মেল লিখলে আমরা একটা নোডাল পার্সন চাইবো। ধরুন রবীন্দ্র মহাবিদ্যালয় ইনস্টিটিউশনালি করতে চাই, এবার লিখলেন প্রশান্ত বাবু, আমাদেরকে বলে দিলেন যে দেবজ্যোতি হচ্ছে আমাদের নোডাল পার্সন, তাহলে আপনাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দেবো। আপনি রবীন্দ্র মহাবিদ্যালয়ে যে কোনো ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী যে কারোর রেজিস্ট্রেশন ডেটা ওখানে আপলোড করে তাদের রেজিস্টার করে দেবো। আচ্ছা, দুটো মেকানিজমই এক্সিস্ট করে প্যারালাল। আচ্ছা, আরেকটা প্রশ্ন একই রকম আছে, যে আমরা কি জার্নাল পেপারগুলো ফ্রিতে দেখতে পাবো, জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ক ব্যাপারগুলো সবগুলো বোধহয় ফ্রি নয়? যে সমস্ত যে বললাম যে পাবলিশার কন্টেন্ট, মানে তার কি লাইসেন্স আছে সেটার উপর সেটা প্রযোজ্য। আচ্ছা, প্রচুর আছে, মানে যেখানেই বলছি যে 4,80,00,000-এর মধ্যে 3,50,00,000 হচ্ছে ফ্রি, 1,30,00,000 নয়। এর মধ্যে প্রচুর জার্নাল আছে যেগুলো পাবলিশাররা দিয়েছে, অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত দেখা যাবে, কিন্তু এবার কোন ইনস্টিটিউশন যদি তাদের সাবস্ক্রিপশন থাকে তাহলে তাদের নেটওয়ার্ক থেকে দেখলে দেখা যাবে, আরেকজনেরটা দেখা যাবে না। সুতরাং এটার জেনারেল উত্তর দেওয়া সম্ভব নয়। আচ্ছা, স্পেসিফিক এতে লাইসেন্সের লাগবে, সেই লাইসেন্সের বিভিন্ন রকম মেকানিজম।
স্যার আরেকটা প্রশ্ন করেছেন সৌগত মুখোপাধ্যায়, উনি বলেছেন ডিএলআই এর সমস্ত বইগুলো কি এখানে অন্তর্ভুক্ত হয়েছে? এটা মানে খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, প্রশ্নটার উত্তর ভীষণ জটিল। মানে হ্যাঁ না এই প্রশ্নটা হচ্ছে উত্তর আর কি। মানে প্রথম যখন শুরু হয়েছিল তখন এটা হয়েছিল পুরো একটা সময় দীর্ঘদিন ডিএলআই দেখা যেত এনডিএলআই থেকে, বা পুরো ইন্টিগ্রেটেড প্রফেসর বালাকৃষ্ণন হ্যাড অ্যালাউড। তারপরে ডিএলআই এর উপর ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া অর্থাৎ মিলেনিয়াম বুক প্রজেক্ট যেটা থেকে শুরু হয়েছিল 10 লাখ বইয়ের প্রজেক্ট, তার মধ্যে অ্যাকচুয়ালি ওখানে 5.5 লাখ বইয়ের ডিজিটাইজেশন, তার ওদের ওপরে কিছু কোর্ট কেস হয় কপিরাইট ভায়োলেশন, অর্থাৎ কিছু ডিজিটাইজেশন ভুল করে কপিরাইটেড বই ডিজিটাইজ হয়ে গেছে। সেই কোর্ট কেস গুলো হওয়ার দরুন ডিএলআই ওটা বন্ধ করে দেয় এবং আমাদেরকেও বলে ওটা বন্ধ করে দেয়, যে এখন ওটা বন্ধ করা, ওটা আছে সবটাই কিন্তু ওটা বন্ধ করা আছে। এখন আমরা একটা মানে মিনিস্ট্রির সঙ্গে মোটামুটি একটা পদ্ধতিতে পৌঁছানোর কাছাকাছি এসছি যে যেগুলো কোর্ট কেস হয়েছে সেই বইগুলো বাদ দিয়ে 170-80টা বাকিগুলোকে আমরা লাইভ করব। আশা করছি যে এইসব মানে কোভিড এর জন্য সবই গেছে পিছিয়ে, তা না হলে হয়তো এতদিনে হয়ে যেত। আশা করছি যে এই বছরের কোনো সময় ওটা আবার লাইভ হয়ে যাবে, কিন্তু ওটা লাইভ হলে এনডিএলআই-তেই লাইভ হবে, ডিএলআই হিসেবে আলাদা ওনারা মেনটেন করবেন। আচ্ছা, আরেকটা এই মোবাইল, হ্যাঁ স্যার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে ওয়েবসাইটে যা পাবো মোবাইল অ্যাপেও কি তাই পাবো? মানে পুরো জিনিসটা কি মোবাইল অ্যাপে পাওয়া যাবে? মানে কন্টেন্ট হিসেবে হ্যাঁ, কিন্তু খোঁজবার ধরনগুলো একটু আলাদা, কারণ আমরা যত তাড়াতাড়ি ওয়েবসাইটকে আপডেট করতে পারি ইন টার্মস অফ দ্য পোর্টাল, অত তাড়াতাড়ি মোবাইল অ্যাপকে করতে পারি না, সেখানে দুটো দুরকম দেখতে লাগে। 4.5 কোটি মানে 4,80,00,000 সবই যা ওয়েবসাইটে পাওয়া যাবে তাই মোবাইলে পাওয়া যাবে, কিন্তু পাওয়ার ধরনটা একই রকম হবে না। মানে যেমন সিবিএসই এক্সাম প্রিপারেটরি বলে একটা কালেকশন দেওয়া আছে, তাতে যা কিছু আছে সবই মোবাইল অ্যাপে পাওয়া যাবে, কিন্তু মোবাইল অ্যাপে ওই কালেকশন হিসেবে ওটা দেখতে পাওয়া যাবে না, কারণ ওই অ্যাপটার আপডেটটা এখনো হয়। আচ্ছা আচ্ছা, মোবাইল অ্যাপের আপডেটটা একটু ধীরে চলে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় থাকার জন্য। আর আশা করি কোনো প্রশ্ন নেই, যদি থাকে আপনার কাছে মেল করে পাঠানোর বন্দোবস্ত করব আমাদের তরফ থেকে, বা আমরা পার্টিসিপেন্টদের আপনার মেল আইডি দিয়ে দেবো, তারা সরাসরি প্রশ্ন করতে পারবে। এবং আমি যে প্রেজেন্টেশনটা করলাম এটা পিডিএফ ফর্মে আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি, আপনারা সবাইকে এটা ডিস্ট্রিবিউট করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, নমস্কার সবাইকে, ধন্যবাদ। আপনাদের কনফারেন্স খুব ভালোভাবে শেষ হোক, আজকে তো লাস্ট দিন। হ্যাঁ।